শুদ্ধ চট্টগ্রামে যাচ্ছে শুনে শীতলের মুখে হাসি ফুটল। অশ্রুসিক্ত দু চোখ বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। নাকের সর্দি ওড়নায় মুছে মুখ কাঁচুমাচু করে আরো 2 মিনিট সময় চেয়ে নিল। স্বর্ণ বুঝল তার পাগলি বোনের মনের কথা। বুঝল এক বুক যন্ত্রণা নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা। সে যে বাড়ির মেয়েদের আপন নানা মামাদের বাড়িতেও থাকার পারমিশন দিত না, আজ এত কিছুর পরও সেই আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রামে, বারণ করলেও যে কাজ হবে না সেটাও জানা কথা। তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার বাইরে দেখেছে। যারা চৌধুরী নিবাসের সে আর দাঁড়ালো না, ধীর পায়ে হেঁটে এসে গাড়ির কাছটায় গিয়ে দাঁড়ালো। বুঝ হওয়ার পর থেকে সে কারুর সামনে কাঁদতে পারে না। কাঁদতে গেলে ভীষণ বোকা বোকা লাগে। মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন ও গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নেবে, নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে হয়তো গলাগলি করে একটু কাঁদতে পারতো, বুক চাপা ব্যথাটা উগরাতে পারতো। এদিকে স্বর্ণের সাথে শীতলকে না দেখে সিমিন আশেপাশে তাকিয়ে খুঁজল, তবে মেয়েকে দেখতে না পেয়ে ভার কণ্ঠে বলল, বোনকে নিয়ে এসে গাড়িতে বসো। ওর শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করছে, করুক, তোমরা খেতে শুরু করো। শুধু শুধু কথা বাড়িও না স্বর্ণ, আমিও এটাই বুঝাতে চাচ্ছি, কথা বাড়িও না, খেতে শুরু করো। একথা বলে মায়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখে গেল রাস্তায় পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। গাড়ির চাকার ঘর্ষণের ফলে হারিয়ে যাচ্ছে ফুলের আকার, আকৃতি, রূপ, রং, সৌন্দর্য। বোন যেতেই শীতল মায়া ভরা চোখে তাকালো শুদ্ধর দিকে। মানুষটা এতটা লম্বা, সহজে নাগাল পাওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে তার কুচকুচে কালো চুলগুলো খামচে ধরে ঝাঁকিয়ে দিতে, কিন্তু এ দুনিয়া থাকতেও খুব ইচ্ছে করে। অথচ এ অকাজ করলে বাঁচার সম্ভাবনা 5%, কারণ বিশুদ্ধ পুরুষ চুলে কাউকে হাত দিতে দেয় না, দেওয়া পছন্দও করে না। শীতল কিছু একটা ভেবে মনের সব ভয়, দ্বিধা ও জড়তা পেছনে ফেলে চট করে শুদ্ধর পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুঁচকালে শীতল শুদ্ধের শার্টের কলারের কাছে নাক ডুবিয়ে নিঃশ্বাস টেনে নিল। এই তো সেই গ্রান, পরিচিত গ্রান। এই গ্রান হারানোর ভয়েই পাগল পাগল লাগছিল, কাঁদছিল অসহায় সুরে। সে 2 হাতে শার্টের কলার চেপে ধরে বুভুক্ষের মতো একের পর এক নিঃশ্বাস টানতে টানতে চট করে মাথা তুলে বলল, শুদ্ধ ভাই, চলেন পালিয়ে যাই। পালাবো? তা কোন সুখে পালাবো? ভালোবাসার সুখে, ভালো থাকার সুখে। তারপর 5 বছর পর ছানা নিয়ে ফিরবো, তাই তো? আজ কেবল ভালোবাসার কথা বাড়িতে জানালাম, বাড়ির লোকজন মানল না, আবার বুঝাবো। প্রয়োজনে না মানা অবধি অপেক্ষা করব, তাই বলে পালিয়ে বিয়ে করব? বাসর সেরে বছর না ঘুরতে বাচ্চা কাচ্চা নিয়ে ফেরার কথা ভেবে ফেলেছিস? তোকে বলেছিলাম ভালোবাসা শিখতে, আর তুই ভালোবাসা শেখার ছলে লাজ লজ্জা গিলে খেয়েছিস। শীতল ঘাড় নাড়ালো, বুঝাতে চাইলো এক, এই লোক বুঝলো আরেক। তাই সে বলল, এছাড়া কি আর উপায় আছে, আপনি বলুন। মাথা মোটা মাথায় উপায়ও খুঁজেছিস? মজা করবেন না একদমই শুদ্ধ ভাই। আপনাকে ছাড়া থাকতে পারছি না, এক দণ্ডও থাকতে চাইছি না। কেন বুঝছেন না? চলেন না এই মুহূর্তে আমরা পালিয়ে যাই, তারপর আমরা একটা সংসার সাজাই। একথা শুনে শুদ্ধ চুপ করে তাকিয়ে আছে শীতলের দিকে। ব্যাঙাচি কি একদিনেই বড় হয়ে গেল নাকি? কি সব বড়দের মতো কথা বলছে? কি সব বলছে সে? বড়দের মতো বড় বড় কথা বলতে কে বলেছে তাকে? আর কি বলল? সংসার করবে। সংসারের মানে বুঝে সে? ডিম বাছতে গিয়ে ডিমে যে হাল বানায়, নিজের রুম গুছিয়েছে কখনো? তাতে আবার সে নাকি করবে সংসার? শুদ্ধকে চুপ থাকতে দেখে শীতল পুনরায় ফুপাতে ফুপাতে বলল, আপনি কি আমার কষ্ট চোখে দেখছেন না শুদ্ধ ভাই? না। কেন? কেন দেখছেন না?
তোর বাবা মা কি আমার কষ্ট দেখেছে যে আমি তোর কষ্ট দেখব? আপনার কিসের কষ্ট? বুঝবি না। এই জন্যই বলছি, এরা এদের ইগো নিয়ে থাকুক, আমরা আমাদের পথ বেছে নিই। তোর এই ছোট্ট মাথায় এত কিছু ভাবতে কে বলছে? আমি আছি না? ঠিক আছে, ভাববো না, তবে বেশি দিন দূরেও থাকতে পারবো না, এই বলে দিলাম। ঠিক 1 সপ্তাহের মধ্যে যেন আমার সামনে দেখি। আচ্ছা, এবার যা। ঠিক 1 সপ্তাহ? বাড়িতে গিয়ে সবাইকে বলবেন আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, বলবো। যাব? মনটা টানছে না। সিমিন চৌধুরী খুঁজতে খুঁজতে চলে আসবে, তখন আমাকে কথা শুনতে হবে। যাচ্ছি তো। দূরে গেলে কাছে আসতে বলেন, আর কাছে আসলে দূরে সরতে বলেন। আপনি এবং আপনার ভালোবাসা দুটোই খারাপ শুদ্ধ ভাই, খুব খারাপ। যা। মুখে যাচ্ছি বলেও শীতল এক চুলো নড়ল না, না পায়ের উপর থেকে নামলো। ওর অবস্থা বুঝে শুদ্ধ নিজেই শীতলকে নিজে থেকে সরালো। কি ভেবে একটু ঝুঁকে দুগালে হাত রেখে মুখটা কিঞ্চিৎ তুলল। পুরো মুখে চোখ বুলালো তীক্ষ্ণ দৃষ্টিতে। খুব মন দিয়ে দেখল শীতলের ছোট্ট কপাল, ডাগর ডাগর ফোলা চোখ, বোচা নাক, ফোলা গাল এবং সর্বনাশা চিকন ঠোঁটজোড়া মৃদু কাঁপল। আচ্ছা, বোকা রানী কি কখনো কি জানবে তাকে ঘায়েল করার অস্ত্র তার কাছেই লুকায়িত আছে? প্রেমিক পুরুষকে মারতে বুলেটের প্রয়োজন হয় না, প্রিয় নারীর কম্পিত ঠোঁট কম্পনই যথেষ্ট, আর সব কিছু এলোমেলো করে দিতে। শীতল নিজেও শুদ্ধ চাহনি বুঝে কিছু বলল না। সেও দেখতে চাইল শুদ্ধ কি করে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে চোখের ইশারায় যাওয়ার কথা বলল। শীতল শুধু ঘাড় কাত করে গুটি গুটি পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। শুদ্ধ ভুলেও চোখ তুলে তাকালো না, সেখানে দাঁড়িয়ে মেঝের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেভাবে কয়েক মিনিট পেরোতে হঠাৎ দেয়ালের উপাস থেকে ইঁদুরের মতো মাথা বের করে শীতল বলল, কি হলো, আসছেন না কেন? আপনি না বললেন আমাদের সাথে যাবেন? আমাকে ভুলভাল বুঝানোর পায়তারা, তাই না? আপনি না গেলে আমিও কিন্তু যাব না। এখনো সে যায়নি দেখে শুদ্ধ ওকে মারতে এদিক ওদিক কিছু খুঁজল। তার অবস্থা বুঝে শীতল এবার এক দৌড়ে গাড়ির কাছে। এরপর পেছনের গাড়ি খেয়াল করে স্বর্ণের হাতে পেট পুড়ে খেলো। জানালার দিকে চেপে বসে উঁকি মেরে দেখতে লাগলো শুদ্ধর গাড়ি আসছে কিনা। আসছে দেখে আকাশের চাঁদের সঙ্গে মনের চাঁদকে নিয়ে কত কথা বলল। একা একা হাসলো, তারপর একটা সময় ঘুমিয়ে গেল। স্বর্ণ বোনকে কোলে টেনে নিয়ে মেসেজ করার সাথে সাথে শুদ্ধর গাড়িটা থেমে গেল। তারপর কিছুক্ষণ স্থির হয়ে গাড়ি ঘুরিয়ে পথ ধরল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অথচ শুদ্ধ যাচ্ছে ভেবে কত নিশ্চিন্তে না ঘুমাচ্ছে বোকা শীতল রানী। সকালে যখন শুদ্ধকে দেখতে পাবে না তখন কি হবে? তার কান্না কে থামাবে? কে তাকে বাহুডোরে আগলে নেবে? আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আমার সায়ন শুদ্ধ চাঁদ কপালে টিপ দিয়ে যা। আমি টিপ দেব না ছোট আম্মু, চাঁদকে বলো আমার জন্য বউ এনে দিতে। বউ কি করবি বাপ? একসাথে খেলবো, ঘুরবো, মারবো, বকবো, কাঁদলে হাসাবো, হাসলে মেরে কাঁদাবো। 7 বছরে পোকলা সায়নের কথা শুনে সিমিন হতবাক। উনি কথার খেল হারিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সায়নের দিকে। পাঁচে ছেলে বলে কি, নিজে এখনো বিছানায় হিসু করে বিছানা বেজায়, অথচ বলে কি না বউ এনে দাও। সিমিনের মুখ দেখে সায়ান কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে পিক করে হেসে দিল। পোকাতে খাওয়া ফোকলা দাঁতে সে কি হাসি। উনি এবার ওনার আরেক উরুর উপর শোয়া আরেক পাঁজের দিকে তাকালেন। তিনি আরাম করে শুয়ে পাঁজের ঘুরালেন। তার বয়স সবে 4.5 বছর হলেও সায়নের থেকে শুদ্ধ একটু ঠান্ডা। তবে সায়ন শুদ্ধ ভীষণ আদুরে বাচ্চা। ফর্সা গোলুমোলু সব পোশাকে খুব সুন্দর মানিয়ে যায়। কথায় কথায় ছোট ছোট ইংরেজি বলে। সায়ন তখন কথায় কথায় একটা ইংরেজি শব্দই বেশি বলতো, সেটা হলো জাস্ট পোস্টিং।
এই ইংরেজি শব্দ নাকি সে শারাফত চৌধুরীকে বলতে শুনেছিল। উনি নাকি ফোনে কাকে বলছিল ইউ ডিসকাস্টিং, সে পাশে বসে থেকে তা শুনে বানিয়ে দিয়েছিল জাস্ট ফাস্টিং। তখন রেগে গেলে বলতো ইউ জাস্ট ফাস্টিং। কথা শুনে হাসি পেলেও হাসা যাবে না, কারণ তাতে তাদের বড় মহারাজা আরও রেগে যেতে পারে। আর শুদ্ধ যা পছন্দ নয় সেই কখনোই করতো না, বরং জোর করে চোখ মুখ কুঁচকে শাহাদাত আঙ্গুল নাড়িয়ে বলতো ইউ নো নো। এদের কথা আর কাজে না হেসেও পারা যায় না। একদিন রাতের কথা, রাত তখন বাজে 2:30, অথচ পাজি দুটো চোখে ঘুম নেই। যত রাত বাড়ছে তাদের চোখ যেন পুড়ছে, তারা খেলবে, খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার। ওদিকে সিতারা চৌধুরী অসুস্থ বিদায় পাশের রুমে উনি শুয়েছিলেন, আর এই পাজি দুটো ওনার কাছে এসে ওনার কুল দখল করে নিয়েছিল। আবদার গল্প শুনবো। এদিকে সারাদিন কাজকর্ম করে ওনারও চোখ ঘুমে যেন ঢলে পড়ছে, কিন্তু এ দুটো তো ঘুমাবার নামই নেই। তাই সায়নের পিঠে আস্তে করে থাবা বসিয়ে বললেন, এই পাজি, ঘুমাবি না? রাত কটা বাজে? ঘুম আসছে না তো, গল্প বলো। ঘুমো বাপ, যত গল্প জানতাম সব শুনিয়েছি তো। বানিয়ে বানিয়ে গল্প বলো। ভাইয়ের কথা শুনে শুদ্ধ তখন শাহাদাত আঙুল দাঁড় করিয়ে বলল, নো নো নো, বানিয়ে না। এই তো। কোনটা? তখন শুদ্ধ আদো আদো কণ্ঠে বলল, লাল কন্যাকে ড্রাগন এসে তুলে নিয়ে যায় ওইটা। একই গল্প আর কত শুনবি? মেলা দিন শুনবো, তুমি বলো। মেলাবার শোনালে আমি কি পাবো? আমরা যত দিন বাঁচবো তোমাকে এত এত ভালোবাসবো। শুদ্ধের কথা শুনে ওনার কলিজাখানা যেন জুড়িয়ে গিয়েছিল। ততক্ষণে দুটো পাজি ওনার কোল দখল করে গল্প শোনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই উনিও বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে খোলা জানালা দিয়ে আকাশের দিকে তাকালেন। আকাশে ঝলমল করছে চাঁদ। চাঁদের এত আলো এর আগে দেখেনি উনি। কোন মাসের চাঁদ তাও মনে করতে পারছিলেন না। উনি চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল 2 পুত্র। তারা একজন ছিল চন্দ্র, আরেকজন সূর্য। তাদের দেখাশোনার জন্য এক রাজকন্যাকে তুলে আনা হয়েছিল। রাজকন্যা ছিল ভীষণ সুন্দরী, তবে কোনো কাজ করতে পারত না। সারাদিন কাঁদতো, খেতে দিলেও খেতে পারত না, কারণ ওর গলায় এক ধরনের কাঁটা বিঁধে থাকতো। এই কাঁটা জন্মগতভাবে, এবং এর সমাধান কেউই জানত না। একদিন রাজকন্যার স্বপ্নে একটা ড্রাগন এসে জানালো চন্দ্র আর সূর্যের রক্ত পান করলে সে মুক্ত পাবে। একথা শুনে সে তাই করতে প্রস্তুত করলো নিজেকে। এভাবে গল্প শুনতে শুনতে খেয়াল করলো পাজি দুটো ঘুমিয়ে গেছে। ওদের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। সেদিনের মতো আজও আকাশে পূর্ণিমার চাঁদ। মধ্যরাত। উনিও উপস্থিত, শুধু উপস্থিত নেই ওনার কুল জুড়ে সায়ন আর শুদ্ধর মাথাটা। নেই পছন্দের গল্প শোনার মিষ্টি আবদার। সে সব মনে করে সিমিন হাসলেন, আর হাসতে হাসতে চোখ ধুয়ে অজরে অশ্রু ঝরে গেল, তিনি টেরই পেলেন না। গাড়ি চলছে মাঝারি গতিতে। শাহাদাত চৌধুরী সিমিন পাশাপাশি বসে থাকলেও কথা নেই কারো মুখে। শাহাদাত চৌধুরী অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘুরাতে ব্যস্ত। আজ সিমিন তাকিয়ে রইল পূর্ণিমা চাঁদের দিকে। কাল থেকে একা সংসার গুছাতে হবে। দিন শুরু হবে সেনা হাউজে। ধরা বাঁধা নিয়মে নিজেকে অভ্যস্ত